বিবিএ সেকেন্ড ইয়ার যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আসো, তোমাদের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এই সাবজেক্টটা একটু কঠিন প্রশ্ন হয় প্রত্যেকটা বছর, কঠিন, এবং এই সাবজেক্টটায় অধিকাংশ স্টুডেন্ট খারাপ করে। এখন এই যে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং যে সাবজেক্টটা আছে, তোমাদের সময় খুব কম, যেহেতু ফর্ম ফিল আপের ডেট দিয়ে দিয়েছে, তোমাদের সর্বোচ্চ আর 3 থেকে 4 মাসের মধ্যে তোমাদের পরীক্ষা হতে পারে। যেমন জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর নভেম্বরের মধ্যে পরীক্ষা হবে, অক্টোবর অথবা নভেম্বরের মধ্যে পরীক্ষা হবে। সো এই সময়ে, এত কম সময়ে যে মানে ভালো রেজাল্ট করা খুবই কঠিন ব্যাপার। টেকনিশিয়ালভাবে পড়তে হবে, যে অধ্যায় থেকে আসে বেশি, প্রতি বছর আসে, এই ধরনের অধ্যায়গুলো যদি তুমি সিলেক্ট করো, তাহলে তুমি বুঝবা খুব সহজেই একটা ভালো রেজাল্ট এবং পাস করে গেছো, সহজে একটা ভালো রেজাল্ট এবং কি করছো, পাস করে গেছো। তাহলে তোমাদের সেই বিষয় সম্পর্কে নিয়ে প্রথম আলোচনা করব, যে কোন অধ্যায়গুলো করলে খুব সহজে পাস করতে পারবা, তোমরা সহজে পাস করতে পারবা, সহজে, সেইটা নিয়ে আগে প্রথম আলোচনা করব। তারপরে একটা অধ্যায়, যে অধ্যায়টা এই যে দেখো হেডলাইন লেখছি, ভ্যালু এডেড ট্যাক্স, ভ্যাট, এই অধ্যায় সম্পর্কে একটু কি করব, তোমাদের নিয়ে বেসিক আলোচনা শিখাবো। এরপর সামনের ক্লাস থেকে তোমাদের আমি অঙ্ক শুরু করব, সলিউশন ক্লাস। প্রথম তোমাদের যে অধ্যায়টা আছে, রিভিউ অফ অ্যাকাউন্টিং প্রসেস। এখান থেকে প্রতি বছর একটা 10 মার্ক আসে, এখান থেকে একটা ইনকাম স্টেটমেন্ট আসে, ইনকাম স্টেটমেন্ট 10 মার্ক, অথবা 10 দিতে পারে, অথবা 14 দিতে পারে। এখান থেকে সি পার্টের জন্য 10, আর বি পার্টের জন্য 4, তাহলে সমান এখানে থেকে কত, 14। এখানে 14 পাওয়ার জন্য তোমরা টার্গেট করবা 14। এরপরে যদি আমাদের 4 নাও থাকে, তাও তোমরা 10 পারবা। এখানে 10 মার্ক আসে হলো ইনকাম স্টেটমেন্ট, যা তোমরা ফার্স্ট ইয়ারে করে আইছো, ইনকাম স্টেটমেন্ট সেইটা আসে। এখানে অনেক আছে, যেমন ওয়ার্কশিট আছে, তারপরে ইকুয়েশন আছে, জার্নাল আছে, এইগুলো 10 মার্কের জন্য আসে না, শুধু আসে ইনকাম স্টেটমেন্ট। আর 4 মার্কের জন্য হয়তো ছোট একটা জার্নাল দিল, ক্লোজিং এন্ট্রিজ দিল, বা যে কোনো একটা আইটেম দিল। এই অধ্যায়টা তোমরা 14 মার্কের জন্য করতে পারো। এই অধ্যায়টা কত মার্কের জন্য করতে পারো, 14 মার্কের জন্য করতে পারবা, টার্গেট থাকবে 14। এরপরে প্ল্যান্ট অ্যাসেটস, এই যে দ্বিতীয় যে অধ্যায়টা, এই অধ্যায়টা হলো ডেপ্রিসিয়েশন। এই অধ্যায়টা থেকেও তোমরা 14 মার্কের, সি পার্টের জন্য 10 মার্ক, আর বি পার্টের জন্য 4 মার্ক। এখানেও তোমরা 14 মার্ক ধরতে পারো। এখান থেকেও বি পার্টে কেমন ধরনের অঙ্ক আসে, এখানে হয়তোবা ডেপ্রিসিয়েশনের 2-1টা জার্নাল দিতে পারে, অথবা একটা মেশিন ক্রয় করছো, বিভিন্ন খরচ দিয়ে দিছে, মানে সেই যে অনেক খরচগুলো আসবে না, সেই খরচগুলো দিয়ে দিছে। তাহলে তোমার আইডেন্টিফাই করতে হবে, মেশিনটা ক্রয় করছো, তাহলে কোন খরচগুলো আসবে, মেশিন কস্ট বের করার জন্য কোন খরচগুলো আসবে, সেইগুলো যদি তুমি ভুল নাও, এক্সট্রা দেওয়া থাকবে, যদি তুমি ভুল নাও, তাহলে তুমি অঙ্ক 4 মার্ক পাবা না। এই কোয়ালিটি হলো 4 মার্ক আসে। বা ডেপ্রিসিয়েশনের বিভিন্ন পদ্ধতি আছে, যারা তোমরা ক্লাস করছো অফলাইনে বা টিচারকে দ্বারা প্রাইভেট পড়ছো, দেখবা কি ডেপ্রিসিয়েশনের কয়েকটা পদ্ধতি আছে, সেই পদ্ধতির থেকে বললো একটা ডেপ্রিসিয়েশন নির্ণয় করো, একটা জার্নাল দাও, ডেপ্রিসিয়েশন নির্ণয় করো এবং জার্নাল দাও, এরকম মার্ক, এরকম হলো 4 মার্ক আসে। আর 10 মার্কের অঙ্ক খতিয়ান চাবে, জার্নাল চাবে, অথবা একবারে যে কয়টা পদ্ধতি আছে ডেপ্রিসিয়েশন বের করার, সব কয়টা পদ্ধতির অবচয় বের করিয়া একটা শিডিউল চাইতে পারে। কি চাইতে পারে, শিডিউল। তাহলে এক এক বছর এক এক রকম কোশ্চেন আসে। তাহলে প্ল্যান্ট অ্যাসেটস যে দ্বিতীয় চ্যাপ্টারটা আছে, এইটাও তোমরা 14 মার্কের জন্য করতে পারো। 14 মার্ক ধরে নেবার 14, কমপক্ষে 10 আসবেই এখান থেকে।
এরপরে যেটা বলবো অ্যাকাউন্টিং ফর ইনভেস্টমেন্ট, এখান থেকেও তোমরা ধরে নেবা 14, এখান থেকেও ধরে নেবা 14, তাহলে তোমাদের 14, এখানে 4 মার্ক আসে আর 10 মার্ক। 10 মার্কের জন্য যদি দেয়, 10 মার্কের জন্য যদি দেয়, বিভিন্ন পদ্ধতির জার্নাল আছে, যেমন ফেয়ার ভ্যালু মেথড, ইকুইটি মেথড, এইগুলোনের বিভিন্ন পদ্ধতি আছে। সেই পদ্ধতিগুলোনের যদি একসাথে যদি দুটো পদ্ধতি দেয়া থাকে, তখন বুঝবা হয়তো বা 10 মার্কের জন্য, আর এক একটা পদ্ধতি দেয়া থাকলে 4 মার্কের জন্য। 4 মার্কও আসতে পারে, 10 মার্কও আসতে পারে, কিন্তু 10 মার্ক ধরে রাখবা, 10 মার্ক আসবে এখান থেকে। তাহলে টোটাল হলো 14 মার্ক। এই যে অ্যাকাউন্ট লাইবিলিটিস অ্যান্ড কন্টিনজেন্সিস, এইখানের থেকেও তোমরা কত ধরতে পারো, 10 অথবা 14, 10 অথবা মানে 10 মার্ক কমন আসবে, আর 4 মার্ক বি পার্টের জন্য দেওয়ার সম্ভাবনা, আর 14 যদি বি পার্টে 4 মার্ক দেয় তাহলে হলো 14 মার্ক। তাহলে এই অধ্যায়টাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই যে অধ্যায়টা এখন, এই অধ্যায়টা 10 মার্ক, শুধু অনলি 10 মার্কের জন্য তোমরা করবা, শুধু অনলি 10 মার্কের জন্য করবা, এইটা শুধু 10 মার্কের জন্য করবা। ক্লিয়ার? এনে 4 মার্ক খুব কম আসে, পঞ্চম অধ্যায় থেকে 4 মার্ক খুব কম আসে। এরপরে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের থেকে 10 শিওর থাকে প্রতি বছর। এরপরে 14 যদি দেয় 4 মার্কের জন্য, মানে 4 মার্ক যদি দেয় তাহলে 14 পেতে পারো, কিন্তু 10 মার্ক পাওয়ার সম্ভাবনা বেশি, 10 মার্ক পাওয়ার সম্ভাবনা বেশি। এরপরে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এইটা দেখা গেছে কোনো বছর এই অধ্যায় থেকে 20 মার্ক সেট করে, সহজের মধ্যে 20 মার্ক। এই অধ্যায়ে 2 ধরনের অঙ্ক আছে, একটা হলো জার্নাল এন্ট্রিস আর একটা হলো ভ্যাট স্টেটমেন্ট, আর 2 একটা ট্যাক্সের অঙ্ক বলে এত টাকা দিয়ে পণ্য ক্রয় করি চায়না থেকে বা যে কোনো বিদেশ থেকে ইম্পোর্ট করি, তাহলে মোট টোটাল ট্যাক্স দেওয়া কত। এই কোয়ালিটি কিছু অঙ্ক আছে, সেগুলো হচ্ছে নিয়মের বাইরে বহির্ভূত আনকমন অঙ্ক। যাই হোক, এইখানে থেকে 10 ধরে নাও, কনফার্ম 10। যদি 4 দেয় তাহলে তোমাদের ভাগ্য ভালো, তাহলে 10, এখানে থেকে 10 ধরে নেবা। যদি তোমাকে 4 দেয় তাহলে 14 পাবা। তাহলে এই অধ্যায়গুলো যদি তোমরা শেষ করো, যেখানেই অফলাইনে পড়ো বা অনলাইনে পড়ো, যেখানেই পড়ো না কেন, এই অধ্যায়গুলো শেষ করলে তোমরা সহজেই একটা ভালো রেজাল্ট এবং সহজেই পাস করতে পারবা। এখন এর মধ্যে কোনগুলো আগে করবা, আমার উপদেশ থাকবে ওই যে 7 নম্বর আগে করবা। এই 7 নম্বর থেকে প্রতি বছর আগে সহজের মধ্যে অঙ্ক দেওয়া থাকে, এই 7 নম্বর আগে করবা তোমরা। এরপরে করবা ক্যাশ ফ্লো, এরপরে করবা কি ক্যাশ ফ্লো, ভ্যালু অ্যাডেড ট্যাক্স করবা প্রথম, তারপরে ক্যাশ ফ্লো করবা। এটা তোমাদের অধ্যায় হচ্ছে 7, এটা অধ্যায় হচ্ছে 7 নম্বর অধ্যায় করবা। তারপরে করবা তোমরা ডেপ্রিসিয়েশন, তৃতীয় অধ্যায়, এই অধ্যায়টা করবা। তৃতীয় না, এটা তো ইনভেস্টমেন্ট, এই দ্বিতীয় অধ্যায় করবা। কি বলছি, প্রথম করবা 9 অধ্যায়, তারপরে করবা 7 অধ্যায়, তারপরে করবা এই যে 2 অধ্যায়, এটা ডেপ্রিসিয়েশনের অধ্যায়। এরপরে করবা ইনভেস্টমেন্ট করবা, এরপরে কারেন্ট লাইবিলিটিস করবা, এরপরে কি করবা, কারেন্ট লাইবিলিটিস করবা। তারপরে করবা এই যে প্রথম অধ্যায় ইনকাম স্টেটমেন্ট, যে নিয়মের অঙ্ক, এটা করবা। এরপরে করবা লং টার্ম লাইবিলিটিস। এখন অনেকের প্রশ্ন জাগতে পারে, অংশীদার আছে, পার্টনারশিপ আছে, কেন আপনি বলেন নাই? পার্টনারশিপটা অনেক পার্ট, ওইগুলো যদি তোমরা এই মুহূর্তে ধরতে যাও অনেকে তোমরা পারবা না। তার আগে পার্টনারশিপ 3টে অংশ, এই 3টে অংশ শেষ করতে করতে এই অধ্যায়গুলো তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তোমরা চেষ্টা করলে এই অধ্যায়গুলো তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এখন যেটা বলবো এই নিয়ে বিষয় সম্পর্কে, সেকেন্ড ইয়ারে কয়জন আছো বলো একটু, সেকেন্ড ইয়ারে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ারে একটু কমেন্ট করো, সেকেন্ড ইয়ারে কয়জন আছো। এখন এই বিষয়টা কি তোমরা বুঝছো? এই যে বিষয়টা আমি তোমাদের, এই বিষয়টা সুন্দরভাবে তোমরা দেখবা এবং এই নিয়ম অনুসারে তোমরা করবা। এরপরে কি বলছে দেখো, এরপরে যে প্রথম
নয় অধ্যায় তোমাদের করতে বলছি, এই 9 অধ্যায়ের কিছু বিষয় আছে, এই বিষয়গুলো যদি বেসিক আলোচনা যদি না জানো তোমরা পারবা না। তাহলে এই 9 অধ্যায়ের হচ্ছে আলোচ্য বিষয় জার্নাল এন্ট্রিস আর হচ্ছে ব্যাট স্টেটমেন্ট, এই দুটো বিষয়ের মধ্যে আসে 10 মার্ক। তাহলে এইখানে মনে রাখবা, যদি জার্নাল করতে যাও তাহলে কিছু নিয়ম জানতে হবে। কেমন নিয়ম? এই যে প্রশ্নে ইনপুট ব্যাট ও আউটপুট ব্যাট কখন ব্যাট কারেন্ট অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে, কখন সমন্বয় জাবেদা করতে হবে, এই বিষয়গুলো যদি থাকে, ওয়ার্ডগুলো যদি থাকে, মনে রাখবা এই ওয়ার্ডগুলো যদি থাকে, এই যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো যদি থাকে তোমাদের, তাহলে বুঝতে হবে অঙ্কে ইনপুট ব্যাট এবং আউটপুট ব্যাট কারেন্ট অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে। তখন এর জন্য এই যে ইনপুট ব্যাটের জন্য একটা জাবেদা হয়, আউটপুট ব্যাটের জন্য জাবেদা হয়। তাহলে তোমাদের অবশ্যই এই ওয়ার্ডগুলো তোমাদের মনে রাখতে হবে। এই যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো কি করতে হবে? মনে রাখতে হবে। এরপরে দেখো পণ্য দ্রব্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ব্যাট নির্ণয়। তখন আমাদের এই যে জার্নালটা দেখো, বর্ষে পারচেস অ্যান্ড সেলস এর সাথে এক্সক্লুডিং ব্যাট, উইদাউট ব্যাট, প্লাস ব্যাট, অন হুইচ ব্যাট, তারপরে ইম্পোজ ব্যাট, চার্জ ব্যাট অ্যান্ড ব্যাট ইত্যাদি যে কোনো একটি প্রশ্নে থাকলে তখন তোমরা ইনপুট ব্যাট যখন পারচেস করবা তখন পারচেস মূল্যের উপর 15% সরাসরি ধরবা। আর যখন তুমি বিক্রয় করবা তখন হচ্ছে আউটপুট ব্যাট হয়, সেলস গুণ হচ্ছে 15% সরাসরি ধরবা। ক্লিয়ার? আর এই ওয়ার্ডগুলো যদি না থাকে লাইনে, যদি এই রকম লেখা থাকে ইনক্লুডিং বা উইথ ব্যাট, তখন এই যে পারচেসের সময় ইনপুট, তখন পারচেস উপরে লাগবা 15, নিচে লাগবা 115, উপরে লাগবা কত? 15, নিচে লাগবা 115। আর আউটপুট ব্যাট সেলসের সময় উপরে লাগবা 15, নিচে 115। এই বিষয়টা তোমরা মনে রাখবা। এরপরে জাবেদা করার নিয়ম দেখো, পণ্য দ্রব্য ক্রয় ক্ষেত্রে যদি তুমি ক্রয় করো তখন কি জার্নাল হবে? পারচেস ডেবিট। আর যদি পারপোজুয়াল বলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট। ইনপুট ব্যাট পারচেসের সময় ইনপুট ব্যাট ডেবিট করবা, আর নগদ হলে ক্যাশ ক্রেডিট, আর বাকি হলে অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। এরপরে ফেরতকৃত পণ্য যদি আসে, ক্রয়কৃত পণ্য ফেরতের ক্ষেত্রে ক্যাশ অথবা অ্যাকাউন্টস পেবল, নগদে হলে ক্যাশ আর বাকিতে হলে অ্যাকাউন্টস পেবল। ইনপুট ব্যাট ক্রেডিট হবে, আর পারচেস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স, আর যদি পারপোজুয়াল হয় তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট হবে। এরপরে যদি তুমি বিক্রয় করতে যাও তখন ক্যাশ ডেবিট অথবা অ্যাকাউন্টস রিসিভেবল, বাকিতে হলে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট। সেলস ক্রেডিট, আউটপুট ব্যাট ক্রেডিট। বিক্রিত পণ্য ফেরতের ক্ষেত্রে এই জাবেদাটা দেবা, সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স ডেবিট, আউটপুট ব্যাট হচ্ছে ডেবিট, ক্যাশ অথবা অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। সরকারি ট্রেজারি, বাংলাদেশ ব্যাংক, ভ্যাট জমা দেওয়া, ভ্যাট চলতি হিসেব খোলা, এইরকম যদি কোনো এন্ট্রি লেখা থাকে তাহলে বুঝতে হবে ব্যাট কারেন্ট ডেবিট আর হচ্ছে ক্যাশ ক্রেডিট। ব্যাট সহ মূলধনী পণ্য বা সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে যদি বোঝো তোমার প্রতিষ্ঠানের সম্পত্তি বা মূলধনী কোনো সম্পত্তি কিনতেছো বা পণ্য কিনতেছো, তখন জার্নাল হবে সেই সম্পত্তি হিসেব ডেবিট। সেই সম্পত্তি হিসেব কি? ডেবিট। সেই সম্পত্তি হিসেব হচ্ছে কি হবে? ডেবিট হবে। সম্পত্তি হিসেব ডেবিট। আর যদি সেইটা ব্যাংকে হয় ব্যাংক ক্রেডিট, যদি ক্যাশে হয় ক্যাশ ক্রেডিট, যদি বাকিতে হয় অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। অ্যাকাউন্টস পেয়েবল তখন কি হবে? ক্রেডিট হবে। তাহলে কি এ পর্যন্ত কার কোনো সমস্যা আছে? বলো, কোনো সমস্যা থাকলে প্রশ্ন করতে পারো। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। এইগুলো যদি সুন্দরভাবে না না করো, না পড়ো, তাহলে তোমাদের জার্নালে ভুল হওয়ার সম্ভাবনা আছে। জার্নালে কি ভুল হওয়ার সম্ভাবনা আছে। তাহলে অবশ্যই এইগুলো কি করতে হবে? ভালোভাবে বুঝতে হবে এবং সুন্দরভাবে পড়তে হবে। এরপরে দেখো, অফিসের ব্যবহারের জন্য কোনো দ্রব্যাদি ক্রয়ের ক্ষেত্রে যদি তুমি কোনো অফিসের কাজ এস্টোবিলার বা যে স্কেল এইগুলো যদি, তখন সাপ্লাইজ ডেবিট, ক্যাশ বা অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। এখানে বলি ইনপুট এবং আউটপুট ব্যাট আসবে না। ইনপুট এবং কি আউটপুট ভ্যাট এখানে আসবে না, এই বিষয়টা মনে রাখবা।
এরপরে বলছে হিসাবকাল শেষে ব্যাট হিসাব সমন্বয় করে রিটার্ন জমাদানের ক্ষেত্রে বা সমন্বয় জাবেদার ক্ষেত্রে, দেখছো এই জিনিসটা সুন্দরভাবে পড়বা তোমরা। এই লাইনটা সুন্দরভাবে পড়ার পরে তখন কি করবা, এই যে ব্যাট কারেন্ট ডেবিট ইনপুট ব্যাট, এই যে যে প্রথম লাইনটা দেখো, এই যে বলছিলাম যা কখন ইনপুট ব্যাট এবং আউটপুট ব্যাট ব্যাট কারেন্ট অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে, এই ওয়ার্ডগুলো যদি থাকে তখন আমরা ট্রান্সফার করব। ট্রান্সফার করতে গেলে একটা জাবেদা করতে হবে, এই ইনপুট ব্যাটের জন্য একটা জাবেদা হয়, আউটপুট ব্যাটের জন্য একটা জাবেদা হয়। তখন এই যে এই জাবেদাটা তোমরা মনে রাখবা, এই যে যে জাবেদাটা ফর ইনপুট ব্যাট এবং ফর আউটপুট ব্যাট, এই জাবেদাগুলো একটু মনে রাখবা। ক্লিয়ার? এরপরে কি বলছে দেখো, এরপরে বলছে হেল্পলাইনে ব্যাট কারেন্ট অ্যাকাউন্টের ডেবিটসের হলে যদি তোমরা কোনো খতিয়ান করো, ব্যাট কারেন্ট অ্যাকাউন্টের ডেবিটসের হলে ব্যালেন্স শিটের সম্পত্তি বসবে। মনে রাখবা একটা বিষয়, তোমাদের এখানে মানে কোশ্চেন আসে যে করো খতিয়ানের পরে করে বলে খতিয়ান মানে লিজার করো, লিজারের পরে বলে ব্যালেন্স শিট করো। এখন খতিয়ান যখন তোমরা করবা বা লিজার যখন তোমরা করবা, তখন যদি ডেবিট ব্যালেন্স হয় ব্যাট কারেন্টের, তখন বুঝতে হবে সম্পত্তি পাশে যাবে, এটা কোন পাশে যাবে, সম্পত্তি। আর যদি ক্রেডিট ব্যালেন্স হয়, ক্রেডিট জের হলে ব্যালেন্স শিটের দায় পাশে যাবে। এই বিষয়টা তোমরা মনে রাখবা, এই ধরনের অঙ্ক বেশি আসে। এরপরে ব্যাট স্টেটমেন্টের কথা, এইগুলো হলো জার্নালের কথা গেল। এই জার্নাল এইগুলো যত ভালোভাবে পড়বা সে তত বেশি জার্নাল ভালোভাবে পারবা। এরপরে কি আছে দেখো, এরপরে হচ্ছে ব্যাট স্টেটমেন্ট। ব্যাট স্টেটমেন্টের কথা যখন প্রফিট কস্ট বা টোটাল কস্টের উপর বলে তখন এইভাবে ধরবা, টোটাল কস্ট গুণ যত পার্সেন্ট বলবে তত পার্সেন্ট। আর যদি সেলসের উপর বলে তখন টোটাল কস্ট গুণ যত পার্সেন্ট বলবে তত পার্সেন্ট উপরে, ও যদি 20% বলে উপরে 20, নিচেই দিতে হবে 100 থেকে 20 বিয়োগ 80, এইভাবে প্রফিটটা ধরবা। ক্লিয়ার? অনেকে তোমরা ভুল করো এইটাই। এরপরে কি ব্যাট স্টেটমেন্ট একটা তোমাদের এই যে ছক দিছি দেখো, এই যে ব্যাট কার উপর কোনটা, যেমন বিগিনিং র ম্যাটেরিয়ালস, তার সাথে অ্যাড পারচেস অফ র ম্যাটেরিয়ালস, এইগুলো যোগ বিয়োগ করে বাবা র ম্যাটেরিয়ালস ইউজড। এরপরে ডিরেক্ট এক্সপেন্স, এইগুলো যোগ করে বাবা প্রাইম কস্ট। এরপরে ফ্যাক্টরি ওভারহেড যোগ করে বাবা হলো ওয়ার্ক কস্ট বা ফ্যাক্টরি কস্ট। এরপরে ওয়ার্কিং প্রসেস যোগ করবা বিগিনিং এবং লেস করবা এমনি ইন্ডিং, সেইটা পাবা হচ্ছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। এরপরে বিগিনিং ফিনিশ গুডস যোগ করবা, ইন্ডিং ফিনিশ গুডস কি করবা, বিয়োগ করবা বাবা কস্ট অফ গুডস সোল্ড। এরপরে অপারেটিং এক্সপেন্সেস বিয়োগ করবা, পাবা হচ্ছে টোটাল কস্ট বা কস্ট অফ সেলস। এরপরে অ্যাড প্রফিট যোগ করে হবে হলো সেলস। এখন তোমাদের মেইন যে আইটেমটা তোমাদের বলবে ভ্যাট বের করো। এই ভ্যাট করার দুটো পদ্ধতি, এই যে দেখছো দুটো পদ্ধতি, একটা হলো ইনডিরেক্ট মেথড আর একটা হলো ডিরেক্ট মেথড। এই যে দুটো পদ্ধতি, একটা হলো কোন পদ্ধতি বলো, একটা হলো ইনডিরেক্ট মেথড আর একটা হলো ডিরেক্ট মেথড। তাহলে এই দুটো পদ্ধতির মধ্যে যদি কোনো পদ্ধতি উল্লেখ না থাকে, যেমন এই দিক থেকে এই যে ভ্যাট এই পদ্ধতি যখন করবা তখন এই যে সেল ভ্যালুর উপর 15% ধরবা, এই যে সেল ভ্যালু পাবা। আর র ম্যাটেরিয়ালস ইউজ তো উপরে পাবা, এই র ম্যাটেরিয়ালস ইউজের পরে 15% ধরবা। তাহলে এই দুটো হচ্ছে যোগ করে ভ্যাট পেবল হয়ে যাবে। আর যদি ডিরেক্ট মেথডে করো তাহলে সেলসের থেকে র ম্যাটেরিয়ালস ইউজড বাদ দেবা, বাবা ভ্যালু অ্যাডেড। অনেক সময় বলে ভ্যালু অ্যাডেড বের করো এবং ভ্যাট পেবল বের করো, তাহলে বুঝবা অবশ্যই ডিরেক্ট মেথডে করবা, এই পদ্ধতিতে করবা। আর কোনো পদ্ধতির কথা উল্লেখ না থাকলে ডিরেক্ট মেথড করবা। ক্লিয়ার? কোনো পদ্ধতির কথা উল্লেখ না থাকলে কোন পদ্ধতি করবা, ডিরেক্ট মেথড। তাহলে আশা করি তোমাদের বুঝতে পারছো এই বেসিক জিনিসগুলো, হয়তোবা অনেকেই জানো না। আজকে সুন্দরভাবে এই ক্লাসটা না টেনে সুন্দরভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, কারণ টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ কথা মাঝখানে থেকে যায়, সেইটা বোঝো না। এর পরবর্তীতে দেখা যাচ্ছে কোনো কিছুই হয় না। তাহলে এটা রেকর্ড ক্লাস থাকবে আমার এই আইডিতে, ইউটিউব চ্যানেলেও দেব, ইউটিউব চ্যানেলেও তোমরা দেখতে পারো রেকর্ড ক্লাসটা। সুন্দরভাবে তোমরা না টেনে আস্তে আস্তে সুন্দরভাবে দেখবা কি সহজ হয়ে গেছে। আর যেটা ভালো রেজাল্ট করার জন্য এই যে প্রথমেই আমি আলোচনা করছি, এই বিষয়টা নিয়েও তোমরা চিন্তা ভাবনা করবা, এইভাবে এই সিলেবাসে তোমরা পড়াশোনা করবা, দেখবা খুব সহজেই ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ে তোমাদের সাবজেক্টটা সহজ হয়ে গেছে এবং সহজেই পাস করে গেছো এবং ভালো রেজাল্ট তোমাদের হবে।
তাহলে সামনের ক্লাস থেকে আমাদের ম্যাথ ক্লাস শুরু হবে, ভ্যালু অ্যাডেড ট্যাক্স এই অধ্যায় থেকে ক্লাস শুরু করব। তাহলে আজকে ভালো থাকো তোমরা সবাই, এবং এই যে লাইভটা প্রত্যেকে শেয়ার করো প্রত্যেকে, কারণ যখন তুমি শেয়ার করবা তোমার বন্ধু বান্ধবীরা হেল্প পাবে, সাহায্য হবে। এই জন্য প্রত্যেকেই শেয়ার করো এবং লাইক কমেন্ট করো। ভালো থাকো তোমরা।